নিয়মিত হোমিওপ্যাথি বিষয়ক কন্টেন্ট পেতে হোমিও স্টাডির সাথে থাকুন। আজকে আমাদের আলোচনার বিষয় হলো ব্যাডিয়াগা, একটা হোমিওপ্যাথি ওষুধ। তো যখন এটা নির্ধারণ করি তখন আমি মনে করেছি যে অনেকেই কম আগ্রহ প্রকাশ করবেন। ব্যাডিয়াগার মতো একটা ওষুধের প্রতি আগ্রহ থাকা, মানে অনেকেই চর্চা করেন না, এটা প্র্যাকটিস করেন না, প্র্যাকটিস ছাড়া রাখেন না। তো আমার দৃষ্টিকোণ থেকে মনে হয়েছে ওষুধটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটি নিয়ে কিছু কথা বলা উচিত। সেই অবস্থান থেকে আজকের এই সাবজেক্ট সিলেক্ট করা। সম্প্রতি ব্যাডিয়াগার কয়েকটা রুগীও দেখেছি আমি। এই জন্য মাথায় আসছে না এই ওষুধ, মানে এই রেমেডিটা আলোচিত হওয়া দরকার এবং এটা নিয়ে চিন্তা ভাবনা করা দরকার। যাই হোক, আমাদের কাছে একটা পরিচিত ও গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ স্পঞ্জিয়াটোস্টা। খুব চমৎকার একটা ক্লাস করেছিলেন তারেক ইমাম স্যার স্পঞ্জিয়াটোস্টার উপরে। এই স্পঞ্জিয়াটোস্টার কথা আমরা বলছি না। আমরা যারা হোমিওপ্যাথি প্র্যাকটিস করি তারা স্পঞ্জিয়াটোস্টা ওষুধটি সম্পর্কে কম বেশি ধারণা রাখি। আমরা জানি স্পঞ্জিয়া এক ধরনের সামুদ্রিক প্রাণী। এই স্পঞ্জিয়া যে প্রাণীটা, এটার একটা আলাদা ধরন আছে, আলাদা একটা প্রজাতি। স্পঞ্জিয়াটা সমুদ্রের লবণাক্ত পানিতে বাস করে বা জন্মে। আর একটা প্রজাতি আছে, আরো একাধিক প্রজাতি আছে, তবে আমরা যে প্রজাতিটি নিয়ে আলোচনা করব সেটা হলো আহ এটাকে রিভার স্পঞ্জিলা, স্পঞ্জিলা, রিভার স্পঞ্জিলা, স্পঞ্জিলা ফ্লুভিয়েটাইলিস ও ফ্রেশ ওয়াটার স্পঞ্জ এসব নামে ডাকা হয়। এরা সরল জলজ প্রাণী, সাধারণত হ্রদ, পুকুর, হাওর ও নদীর মিঠা পানির পরিবেশে বাস করে। সব ধরনের স্পঞ্জিলার দেহি, মানে সামুদ্রিক এবং এই মিঠা পানির যেটা, অসংখ্য ছোট ছোট অস্টিয়া বা ছিদ্র থাকে। দেহের মধ্যভাগে একটা গহ্বর ও একটা বা একাধিক বহির্গমন ছিদ্র থাকে। এই প্রাণীর মস্তিষ্ক নাই, হৃৎপিণ্ড নাই, পাকস্থলী নাই, নাই ফুসফুস স্নায়ুতন্ত্র। স্পঞ্জিলার শরীরে থাকা যে অস্টিয়ার কথা বলছি, অস্টিয়া বা ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র, এই অসংখ্য অসংখ্য ছোট ছোট ছিদ্র দিয়ে জলাশয় থেকে পানি শোষণ করে নেয়। শোষিত এই পানির সঙ্গে বিভিন্ন রকমের জলজ অণুজীব স্পঞ্জিলার বা এই এটার শরীরের গহ্বরের মধ্যে প্রবেশ করে, যা এই প্রাণীটি আটকে রাখে এবং খাদ্য হিসাবে গ্রহণ করে। অস্ট্রিয়া দিয়ে শুষে নেওয়া পানির সঙ্গে থাকা অণুজীবগুলো খাদ্য হিসাবে ধরে রাখার পর ওই পানি আবার বহির্নির্গমন ছিদ্র দিয়ে বাইরে ছেড়ে দেয়। ফলে কি হয়? ফলে পানিটা এক ধরনের, মানে ফিল্টার্ড হয়ে যায়, ফিল্টারাইজড হয়ে যায়। এতে জলাশয়ের পানি প্রাকৃতিকভাবে শোধিতও হয়। এটা স্রষ্টার অশেষ একটা, মানে লীলা, যেটা চক্র করে দিছে যে পানিতে সদায় বিভিন্ন ছোট ছোট অণুজীব দ্বারা নোংরা হয়। তো এইটা স্পঞ্জিলা খাবে, কমায় রাখবে এবং পানি বিশুদ্ধ করে আবার সমুদ্রে বা জলাশয়ে ছাড়বে। মিঠা পানির স্পঞ্জিয়া জিলাও আছে। আর আমরা তো আগে জেনেছি যে লবণাক্ত পানির বা সামুদ্রিক স্পঞ্জিয়া আছে। স্পঞ্জিয়া টোস্টাল আপনার আছে, সামুদ্রিক স্পঞ্জিয়াটা এটা সংগ্রহ করে, এটা মানে সংগ্রহ করে এটা শুকনো হলে শুকনো স্পঞ্জিয়া টোস্ট করে, অর্থাৎ ভেজে ফ্রাই করে সেটার থেকে ওষুধ তৈরি তৈরি করা হয় বিধায় ওইটার সঙ্গে টোস্টা কথাটা যুক্ত হয়েছে। যাই হোক, আজ আমরা আলোচনা করব ব্যাডিয়াগা নামের একটা হোমিওপ্যাথিক ওষুধ নিয়ে। ব্যাডিয়াগা মিঠা পানির স্পঞ্জিলা থেকে তৈরি হয়, এই যে যার বর্ণনা একটু আগে দিলাম আমরা। স্পঞ্জিলার এই প্রজাতিটি নদী, হাওর বা পুকুরে জন্মায়। নদী, হাওর বা পুকুরে জন্মানো এই স্পঞ্জিলার রাশিয়ান নাম হলো গিয়ে ব্যাডিয়াগা। রাশিয়ায় এটাকে বলা হয় ব্যাডিয়াগা। ব্যাডিয়াগা ব্যাডিয়াগাকে ফ্রেশ ওয়াটার স্পঞ্জও বলা হয়। ব্যাডিয়াগা ওষুধটি মানবদেহের মাংসপেশি ও ত্বকে ব্যথা সৃষ্টি করে, যা সঞ্চালনে ও কাপড়ের স্পর্শে বৃদ্ধি পায়। ওষুধটির অধীন রোগীর শরীরে গ্রন্থিসমূহ স্ফীত হয়
শরীরের বিভিন্ন অংশে অবশ ভাব দেখা দেয়, বাগি, শ্যাঙ্কার ও স্তন ক্যান্সারের মতো অবস্থাও সৃষ্টি হতে পারে। শিশুদের সিফিলিটিক শ্যাঙ্কারে চিকিৎসায় একটা গুরুত্বপূর্ণ ওষুধ হলো গিয়া ব্যাডিয়াগা। হাইপার থাইরয়েডিজমের আক্রান্ত রোগীর চিকিৎসার যে কোনো অবস্থায় ব্যাডিয়াগা অভূতপূর্ব সফলতা দেখাতে সক্ষম হয়। যদি রোগী একই সঙ্গে হাইপার থাইরয়েডিজম ও আর্থ্রাইটিস আক্রান্ত থাকেন, দেখেন চমৎকার একটা, যদি এই যুগল অবস্থাটা বা একটা কম্বিনেশন থাকে যে রোগী কি আর্থ্রাইটিস আক্রান্ত থাকেন, একই সঙ্গে তিনি আবার হাইপার থাইরয়েডিজমে সাফার করতেছেন, তাহলে সেক্ষেত্রে ব্যাডিয়াগা চমৎকার ফল দিবে। হাইপার থাইরয়েডিজমের বিশেষ একটা অবস্থা আছে। আমরা যে থাইরয়েডিজমের কথা বলি এর মধ্যে হাইপার থাইরয়েডিজমের একটা বিশেষ অবস্থা আছে। এই রোগটার বা এই অবস্থাটার হাইপার থাইরয়েডিজমের বর্ধিত অবস্থায় যখন কিছুতেই এই সমস্যা থেকে আর নিয়ন্ত্রণ করা যায় না, তখন তাকে ভিন্ন নামে ভূষিত করা হয়। এই নামটা হলো বেসিডোস ডিজিজ। বেসিডোস ডিজিজ, এটার আরো একটা নাম আছে গ্রেভস ডিজিজ। যখন অনিয়ন্ত্রিত অবস্থায় চলে যায় হাইপার থাইরয়েডিজমটা, তখন বেসিডোস ডিজিজ বা গ্রেভস ডিজিজ, এই দুইটার যে কোনো একটা নামে অভিহিত করা হয় এবং ঘোষণা করে দেওয়া হয়। বেসিডোস বা গ্রেভস ডিজিজে আক্রান্ত রোগীর ক্ষেত্রে ব্যাডিয়াগা আরোগ্যযোগ্য উপশম দিতে দারুণ সক্ষমতা দেখায়। এখন এই বেসিডোস ডিজিজটা কখন ঘোষণা হয় বা এই গ্রেভস ডিজিজটা কখন ঘোষণা করা হয়? যখন কোনো কারণ ছাড়াই থাইরয়েড গ্ল্যান্ড স্টিমুলেট হতে থাকে এবং প্রয়োজনের চেয়ে অনেক অনেক বেশি গুণে থাইরয়েড হরমোন সিক্রিশন হতে থাকে। দ্যাট মিনস কোন ধরনের অটো ইমিউন সিস্টেমের কারণে, অটো ইমিউন ডিসঅর্ডারের কারণে বা অটো ইমিউন ডিসঅর্ডার জনিত কোনো রোগের কারণে এটা স্বয়ংক্রিয়ভাবে হতে থাকে। এটাকে আর অবদমন করা যায় না, তখন এটা বেসিডোস ডিজিজ বা গ্রেভস ডিজিজ ডিক্লেয়ার করে দেওয়া হয়। এটাও এক ধরনের অটো ইমিউন ডিজিজ। ব্যক্তিগতভাবে আমি মনে করি এই যে আর্থ্রাইটিসের মানে কথা বললাম আগে, যে রিউমাটিজম বা আর্থ্রাইটিস থাকলে সেই সঙ্গে যদি থাইরয়েডিজম থাকে, তাহলে সেই রোগের জন্য ব্যাডিয়াগা চমৎকার কাজ করবে। আমার অভিজ্ঞতার কথা আমি বলি, ব্যক্তিগতভাবে আমার কাছে এটা প্রতীয়মান হয়েছে বা ব্যক্তিগতভাবে আমি মনে করি আমার কাছে একাধিকবার পরীক্ষিত বিষয় যে কেবল আর্থ্রাইটিসের সঙ্গে বা রিউমেটিজমের সঙ্গেই না, যে কোনো ধরনের অটো ইমিউন ডিসঅর্ডার বা অটো ইমিউন ডিজিজের সঙ্গে যদি থাইরয়েডিজম থাকে, সেটা হাইপার থাইরয়েডিজম, শুধু এটা না, নট অনলি হাইপার থাইরয়েডিজম, যদি এমন কিছু থাকে যেটা হরমোনাল ডিজিজ এবং যে হরমোনটা ওই হরমোনটা খুব বেশি বেশি সিক্রিয়েশন হচ্ছে এবং ওই হরমোনাল গ্ল্যান্ড সমূহ মানে স্বয়ংক্রিয়ভাবে নিজের থেকে কোনো মানে প্রভাবক ছাড়া বা কোনো ইয়ে ছাড়া, মানে কারণ ছাড়া নিজে নিজে স্টিমুলেটিং হচ্ছে এবং প্রচুর পরিমাণে হরমোন সিক্রিয়েশন হচ্ছে, এই জন্য রোগী আক্রান্ত হয়ে পড়ছেন, দেন ওষুধ ব্যাডিয়াগা। তাহলে কি আমরা এখানে জানলাম যে রিউমেটিজম, ক্রনিক রিউমেটিজম বা ক্রনিক আর্থ্রাইটিসের ক্ষেত্রে, আর্থ্রাইটিস আছে আমার রোগীতে যদি হাইপার থাইরয়েডিজমটা খুব বেশি মাত্রায় থাকে, তখন ব্যাডিয়াগা ওষুধ, এবং বিফল হবেন না। এটা আমি বলছি আমার এক্সপিরিয়েন্স থেকে, পরীক্ষিত। শুধু তাই না, হাইপার থাইরয়েডিজম আছে অথবা কোন হরমোন প্রোলেকটিন, খুব বেশি বেশি প্রোলেকটিন সিক্রিয়েশন হচ্ছে, সেই সঙ্গে অন্য কোনো অটো ইমিউন ডিজিজ আছে, সেটা যে আপনার এই আর্থ্রাইটিস হতে হবে না সেটা না, বা রিউমেটিজম জাতীয় কোনো অটো ইমিউন ডিজিজ হতে হবে সেটা না, যে কোনো ধরনের অটো ইমিউন ডিসঅর্ডার বা ডিজিজ আছে, সেই সঙ্গে যে কোনো হরমোনের বেশি সিক্রিয়েশন, মাত্রা অতিরিক্ত সিক্রিয়েশন, সেক্ষেত্রে ব্যাডিয়াগা একটা অমোঘ এবং চমৎকার ওষুধ। এ পর্যায়ে আমি অবশ্যই একটা কেস বলবো, আমার একটা রুগীর কথা বলবো। বছর খানেক আগে দেখা একটা রুগী,
এই রোগীটা ফলো আপ করেছি গত কালকে না পরশুদিন এরকম। সুলেখা রানী ৩৬ বছর বয়স, একজন শিক্ষক, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চাকরি করেন। কিশোরী বয়স থেকে তিনি হাইপার থাইরয়েডিজমে ভুগছেন। ২৫ বছর বয়সে তার প্রথম সন্তানের জন্ম হয়। সন্তান গর্ভে থাকাকালীন তিনি নতুন কিছু কষ্টকর পরিস্থিতির মুখোমুখি হন। অর্থাৎ তাকে কিছু কষ্টকর পরিস্থিতি বরণ করে নিতে হয়। তার হাত ও পায়ের সব গাঁট ফুলে উঠত। প্রচন্ড ব্যথা হতো। আক্রান্ত স্থানগুলো লালচে ও কখনো কখনো একটু ২-১ দিন চলে গেলে নীলচে রঙের, মানে নেভি ব্লু টাইপের, কালচে কালো বা নীল এই ধরনের হয়ে যেত। কিশোরী বয়সে সুলেখার মাথায় অনেক খুশকি জন্মাতো। কোনো সময় খুশকিগুলো একটু ভেজা ভেজা প্রকৃতির হতো। ওগুলো থেকে তখন পচা মাছের গন্ধের মতো গন্ধ বেরোতো। তার চুলের কিনারা ধরে সোরিয়াসিসের মতো উদ্ভিদ ছিল। এখনো মাঝে মধ্যে ওই উদ্ভিদগুলো দেখা দেয়। শুকনো প্রকৃতির, বাদামি রঙের, মাছের আঁশের মতো আঁশযুক্ত। এই ইরাপশন গুলা ওইরকম মাছের আঁশের মতো। ৫ বছর আগে এই সুলেখা ভারতের তামিলনাড়ু প্রদেশের একটা বিখ্যাত হাসপাতালে চিকিৎসার জন্য যান। সেখানকার চিকিৎসকেরা জানিয়েছেন সুলেখা হাইপার থাইরয়েডিজম ও সোরিয়াটিক আর্থ্রাইটিসে আক্রান্ত। ডাক্তার এটা বলছেন তার আর্থ্রাইটিসটা কাইন্ড অফ অটো ইমিউন ডিজিজের পর্যায়ে। সুলেখাকে হাইপার থাইরয়েডিজমের জন্য প্রতিদিন ওষুধ খেতে হয়। এছাড়া গাঁটের ব্যথা যখন বাড়ে তখন কয়েকদিন, মানে ২-৩ সপ্তাহ তাকে টানা ব্যথানাশক ওষুধ খেয়ে যেতে হয়। আবার সোরিয়াসিস বেড়ে গেলে তখন স্টেরয়েড যুক্ত বিশেষ ধরনের মলম ওনারা নির্দেশ দিয়ে দিছে, ওই মলমটা সংগ্রহ করে সেটা ব্যবহার করতে হয়। সুলেখার অভিযোগ ছিল ইদানিং আর্থ্রাইটিসের ব্যথা শুরু হলে ব্যথানাশক ওষুধে আর কাজ করে না। এখন থেকে তিনি হোমিওপ্যাথিক চিকিৎসা নিবেন এবং সে কারণেই আমাদের কাছে আসা। আমরা তার চিকিৎসা শুরু করি। আমি সুলেখার কেসটা অত্যন্ত গুরুত্বের সঙ্গে নথিভুক্ত করলাম। আমি সংক্ষেপে এখানে সামারিটা তুলে ধরলাম। আমার ধারণা হলো যেহেতু সুলেখা অটোইমিউন ডিসঅর্ডারে আক্রান্ত ছিল, সেহেতু যতক্ষণ তার জন্য গভীর কোনো ধাতুদোষনাশক ওষুধ বা মায়োজেবিটিক ওষুধ প্রয়োগ করা না যাবে, ততক্ষণ পর্যন্ত নির্মল আরোগ্যের কাছাকাছি আমরা পৌঁছাতে পারবো না। বিষয়টি সোনার হরিণ হয়ে থাকবে। আরোগ্য বিষয়টি সোনার হরিণ হয়ে থাকবে। কিন্তু শুরুতে তার যন্ত্রণা এতটাই বাড়াবাড়ি পর্যায়ের ছিল যে তিনি স্বাভাবিকভাবে হাঁটতে পারছিলেন না। তার জন্য কোনো ধাতুদোষনাশক বা মায়োজেমেটিক ওষুধ দেওয়া তখন সম্ভব ছিল না। তবে সুলেখার চিকিৎসার ব্যাপারে আমি বেশ আশাবাদী ছিলাম। কেন ওই জিনিসটা আমার মাথায় কাজ করেছে। যে চিকিৎসার শুরুতে আমি নিশ্চিত হতে পেরেছিলাম যে একটা তথ্য পেয়েছিলাম, সুলেখা একই সঙ্গে হাইপার থাইরয়েডিজম ও আর্থ্রাইটিস আক্রান্ত এবং সেই আর্থ্রাইটিসটা একই না, ক্রনিক এবং অটোইমিউন ডিসঅর্ডার আছে তার। তো এটা আমাকে মানে মোটামুটি সাহস যোগাইছে। যাই হোক, উম তো এখানে মনে রাখবে যে মানে আর্থ্রাইটিস যখন ক্রনিক হয় তখন একটা অটোইমিউন সিস্টেম, মানে অটোইমিউন ডিসঅর্ডারের পর্যায়ে পড়ে। আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা, যদি কোনো রোগী একই সঙ্গে আর্থ্রাইটিস ও হাইপার থাইরয়েডিজমে আক্রান্ত হন এবং আর্থ্রাইটিস সংক্রান্ত ব্যথায় মারাত্মক কষ্ট ভোগ করে থাকেন, তাহলে ব্যথার উপশমের জন্য যতগুলি ওষুধ আছে তার মধ্যে, যতগুলো ওষুধ প্রয়োজন হয় তার মধ্যে বেডিয়াগা একটা গুরুত্বপূর্ণ ওষুধ। কিন্তু সমস্যা হয় অনেক ক্ষেত্রেই বেডিয়াগা ছাড়া অন্য কোনো ওষুধ যদিও থাকে না, বেডিয়াগা ছাড়া আমরা রোগী নিয়ন্ত্রণ করতে পারি না। ওই ধরনের চিকিৎসায় প্রথম ব্যবস্থাপত্রে ফার্স্ট প্রেসক্রিপশন আপনার বেডিয়াগা যাবে। সো এটা প্রথম ব্যবস্থাপত্রে দেওয়ার মতো একটা ওষুধ বেডিয়াগা, এবং এটা ফিনিশারও হতে পারে। আমরা সম্ভব হলে আলোচনা করবো সামনে। ধরে নিতে পারেন যে আর্থ্রাইটিসের ব্যথা বা পুরোনো বাতের ব্যথা এটা যেটা অসহ্য পর্যায়ে, তখন বেডিয়াগা চিন্তা করাটা, এটা আপনি মুখস্থ বিদ্যার মতো মাথায় ধরে নেন যে বেডিয়াগা চিন্তা করবো আমি। যেমন অস্থিরতা দেখলে, পায়ের ব্যথা, হাতে ব্যথা, অস্থিরতা আছে, রাস্টাক্সের কথা আমরা চিন্তা করি।
ওরকম এটা মুখস্থ চিন্তা করবে, তো হোক না হোক সেটা পরে দেখবে। শুধু আর্থ্রাইটিসের সঙ্গে মানে থাইরয়েডিজম না, আমি আগেই বলেছি যে কোনো অটোইমিউন ডিসঅর্ডার বা অটোইমিউন ডিজিজের সঙ্গে যে কোনো হরমোন গঠিত রোগের অনিয়ন্ত্রিত অবস্থা যদি হয়, সেটা হরমোন সিক্রিয়েশনের আধিক্যজনিত কারণে, ঘাটতি না, আধিক্যজনিত কারণে যদি হয়, ঠিক আছে, তাহলে তার লাগাম টানতে আপনাকে বেডিয়াগার কথা স্মরণ করতেই হবে, নাহলে সহজে পারবেন না। আচ্ছা যাই হোক, কেন বেডিয়াগা অনেকগুলো ওষুধের সঙ্গে এর এই ওষুধটার লক্ষণের সদৃশ আছে বা মিল আছে, একটা আন্তঃমিল আছে, যদিও একটা জায়গায় যে পার্থক্য হয় কিন্তু ভেতরে ভেতরে মিল আছে। যাই হোক, সুলেখার ক্ষেত্রে বেডিয়াগা প্রযোজ্য হয়েছিল সঙ্গত কারণে, না হলে আজকে তো সুলেখার প্রসঙ্গটা আসতো না। ওষুধটি তার ব্যথার উপশম দেয় শতভাগ, একদম কমপ্লিটলি তার ব্যথা ভালো হয়ে যায়। পরবর্তী সময়ে কেলি আয়োডেটাম, পিটিউটারিনাম, পালসিটিলা এবং টিউবারকুলিনামের একটি প্রস্তুতি তার চিকিৎসার জন্য দরকার হয়েছিল। গত 1 বছর ধরে কোনো ওষুধ ছাড়াই ভালো আছেন সুলেখা। 1 বছর, এই যে জুনে 1 বছর হয়ে গেছে। গত বছর 24 মেতে সুলেখার চিকিৎসা করেছিলাম আমি। বেডিয়াগা এমন একটা ওষুধ যা প্রায় প্রথম ব্যবস্থাপত্রে প্রযোজ্য হয়, যেখানে রোগীর কষ্ট বেশি থাকে। কষ্টের অবসান না হওয়া পর্যন্ত কনস্টিটিউশনাল মায়োজেবটিকে বা মায়োজেবিটিক চিকিৎসা আমরা শুরু করতে পারি না বা কঠিন হয়ে দাঁড়ায়। সেখানে প্রথম ব্যবস্থাপত্রে বেডিয়াগা হয়, অনেক সময়ই আসে। আপনি যখন একজন রোগীর কাছ থেকে তার সুস্থতার কথা শুনতে থাকেন, তার অসুস্থতার কথা শুনতে থাকেন, রোগীর জবানি লিপিবদ্ধ করেন, যখন রোগীর বলা কিছু শব্দ, ওই সময় রোগীর বলা তার মুখ নিঃসৃত কিছু শব্দ আপনার মনে দাগ কাটে, আমারও কাটে, এটা দাগ কাটাই স্বাভাবিক। কারণ আপনাকে অবশ্যই তখন ওইসব শব্দের উপর যথেষ্ট গুরুত্ব দিতে হয়। যেমন রোগী যদি আপনাকে বলে আপনার আমার পিপাসায় গলা শুকিয়ে যায়, ঠোঁট শুকিয়ে যায়, তাহলে আপনি পিপাসা শব্দটির এই যে পিপাসা শব্দটিকে গুরুত্ব না দিয়ে পারবেন না। পিপাসা, তার প্রচুর পিপাসা, পিপাসায় গলা শুকিয়ে যায়, ঠোঁট শুকিয়ে যায়। তো এমনও হতে পারে যে পিপাসা সংক্রান্ত এই শব্দগুলো আপনাকে রোগী যেভাবে বলছে অবিকল কোড আনকোড ওভাবে লিখতে হবে। হয় কেন কোনো শব্দ আমরা গুরুত্ব দেই। একইভাবে আমরা যখন কোনো প্যাথোলজিক্যাল রিপোর্ট বা রোগীর কোনো প্যাথোলজি রিপোর্ট বা প্রতিবেদন পর্যবেক্ষণ করি, পর্যালোচনা করি, রোগীর বর্ণনা শুনে মোটামুটি নিশ্চিত হই তিনি আর্থ্রাইটিক বা রিউমেটিক অবস্থার মধ্য দিয়ে যাচ্ছেন, তাহলে বেশ কিছু ওষুধের নাম আমাদের মনে আসবে। এই মাথার ঘুরপাক খেতে থাকে, ওই রোগী বলতে থাকে, তার কষ্টের কথা বলতে থাকে, আর ওষুধগুলোর নাম আমাদের মনে আসতে থাকে। এই অবস্থার কোন রোগী নিয়ে যদি আমাকে বলতে বা চিন্তা করতে বলা হয়, তো আমি অবশ্যই প্রাথমিকভাবে ২-৪ টা ওষুধের মধ্যে এই আর্থ্রাইটিস এবং রিউমেটিজমের জন্য, মানে এইসব অবস্থায় প্রযোজ্য হতে পারে সেই ওষুধগুলোর মধ্যে আমি বেডিয়াগাকে ২-৪ টা ওষুধের মধ্যে আমি রাখবো এবং আশা করি সবাই রাখবেন, রাখা উচিত। আর্থ্রাইটিস ও রিউমেটিজমের চিকিৎসায় বেডিয়াগা একটা গুরুত্বপূর্ণ সেরা ওষুধ। এই ধরনের ক্ষেত্রে এটি এতটাই গুরুত্বপূর্ণ যে অন্য কোনো ওষুধই এটার বিকল্প হতে পারে না। তবে হতাশার ব্যাপার হলো এই, আমরা বেশিরভাগ হোমিওপ্যাথিক চিকিৎসকই বেডিয়াগার লক্ষণ সমষ্টিকে অন্য ওষুধের সঙ্গে গুলিয়ে ফেলি। যেমন রাস্টক্সিডেন্ড্রন, আর্নিকা মন্টেনা, ইউপেট্রিয়াম পারফোলেটাম, বেলিস্পেরোনিস, রডোডেনড্রন, এই সমস্ত ওষুধের সঙ্গে গুলিয়ে ফেলি, তালগোল পাকায়ে ফেলি এবং আমরা ভুল করে বসি। সুতরাং আপনি ধরে নিতে পারেন আর্থ্রাইটিস বা রিউমেটিজমের কোন রোগীর জন্য আপনি যখন উপরের ওষুধগুলা যেমন রাস্টক্স, আর্নিকা, ইউপেট্রিয়াম, বেলিস্পেরনিস, রডোডেনড্রন, হ্যাঁ, ব্রায়োনিয়া, এই সমস্ত ওষুধ দিয়ে যখন আপনি সুফল পাচ্ছেন না, অর্থাৎ এটার যে কোনো একটা ওষুধ দেওয়ার পরে ওষুধ সদৃশ বলে আপনি মনে করলেন এটা সদৃশ, কিন্তু রোগীর জন্য ব্যবস্থাও দিলেন, অথচ দেখলেন রোগীর ক্ষেত্রে কোনো ধরনের আরোগ্য প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে না। এক্ষেত্রে আমি অবশ্যই আপনাকে পরামর্শ দিয়ে রাখবো, একবার বেডিয়াগার কথা ভাবুন।
আপনার ওই রুগী হয়তো বেডিয়াগারই অধীনে। সো অন্য কোনো ওষুধে আমাদের বেনিফিট পাওয়ার কথা না। কোনো ধরনের ক্রনিক রোগ ভোগের পর বা আঘাতজনিত ভোগান্তির পরে সৃষ্ট ক্রনিক আর্থ্রাইটিস বা আর্থ্রাইটিক কন্ডিশন বা ক্রনিক বাতজনিত সমস্যা, যেখানে পেশির প্রচন্ড ব্যথা থাকে, সন্ধিসমূহ বা জয়েন্টের কোনো সংক্রমণও থাকতে পারে সর্বোচ্চ। সাধারণত স্ট্রেপ্টোকক্কাসের সংক্রমণ ঘটে। আচ্ছা, বিশেষ করে নি জয়েন্ট বা হাঁটু সন্ধির যে সংক্রমণ ঘটে অনেক সময় স্ট্রেপ্টোকক্কাস। আচ্ছা, সেখানে প্রথম ব্যবস্থাপত্রে বেডিয়াগা সর্বোচ্চ অগ্রাধিকার রাখবে। সিঁড়ি দিয়ে উপর থেকে নিচে নামতে গেলে নি জয়েন্ট বা হাঁটু সন্ধির আর্থ্রাইটিক অথবা রিউমেটিজম জনিত ব্যথা প্রচন্ড বেড়ে যায়। কখন? যখন উপর থেকে সিঁড়ি দিয়ে আপনি নিচে নামতে যাবেন। অথচ একটা পিকুলিয়ার বিষয়, সিঁড়ি বেয়ে যখন উপরে উঠবেন তখন কোনো কষ্ট বৃদ্ধি পায় না। বাট হাঁটুতে ব্যথা সিঁড়ি দিয়ে ওঠার সময় কষ্ট বেশি হবে। কিন্তু না, এটা সিঁড়ি দিয়ে নামার সময় কষ্ট বেশি। এই যে পিকুলিয়ার বা অদ্ভুত একটা লক্ষণ বেডিয়াগার মধ্যে আছে। সিঁড়ি দিয়ে উপর থেকে নিচে নামতে গেলে হাঁটুর সন্ধির বা নি জয়েন্টের আর্থ্রাইটিক অথবা রিউমেটিজম জনিত ব্যথা প্রচন্ড বেড়ে যায়। নট অনলি দ্যাট, এটাতে আঘাতজনিত ব্যথা হয়, সেটাও নিচে নামার সময় বাড়বে, উপরে ওঠার সময় কোনো ব্যথাই থাকে না। অথচ আচ্ছা যাই হোক, এটা বেডিয়াগার অদ্ভুত লক্ষণ। এই অদ্ভুত লক্ষণটি বেডিয়াগার প্রায় ওই আর্থ্রাইটিকের, বিশেষ করে নি জয়েন্টে যার সমস্যা আছে তার প্রায় প্রত্যেকটা রোগীর মধ্যে এই বিষয়টা আপনি পাবেন। তাহলে এই একটা অদ্ভুত লক্ষণ আমরা পেয়ে গেলাম। এখন এই অদ্ভুত লক্ষণটা কি শুধুমাত্র বেডিয়াগার মধ্যেই আছে? সিঁড়ি দিয়ে উপর থেকে নিচে নামতে গেলে রোগ লক্ষণ বেড়ে যায়। এই লক্ষণটি আমরা আরো দু একটা ওষুধের মধ্যে পাই। আমি আমার ব্রাইনিয়ার ক্লাসে বলছিলাম যে একটা অদ্ভুত লক্ষণ আছে ব্রাইনিয়ার। সিঁড়ি দিয়ে উপরে উঠতে গেলে তার কোনো কষ্ট নাই, আর নামতে গেলে তখনই তার যত কষ্ট। ঠিক ক্যালকেরিয়া কার্বনিকাও সিঁড়ি দিয়ে ওঠা নামায় কষ্ট আছে, ক্যালকেরিয়া কার্বনিকাও উঠতে কষ্ট, নামতে অতটা কষ্ট নাই, তবে উঠতে নামতে দুইটাই কষ্ট আছে। আবার ব্রাইনিয়ায় উঠতেও কিছু কষ্ট আছে, তবে নামতে কষ্ট বেশি। বেডিয়াগার সাথে ব্যবধান হলো বেডিয়াগা উঠতে মোটেই কষ্ট নাই, নামার সময় যত কষ্ট। তাহলে এই তিনটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে ব্রাইনিয়া এবং ক্যালকেরিয়া সদৃশ ওইরকম আরো দু চারটা ওষুধ আছে যেগুলো সিঁড়ি দিয়ে উঠতে এবং নামতে কষ্ট। তবে ক্যালকেরিয়া যেমন হলো গিয়া নামার সময় কষ্ট নাই, উঠতে কষ্ট। ব্রাইনিয়া ওঠার সময় অল্প কষ্ট, নামার সময় বেশি কষ্ট। এটা বলেছিলাম যে ব্রাইনিয়া তার অবস্থান থেকে নিম্নগামী হতে চায় না, কেন তার মধ্যে একটা ব্যাংক্রাপসি কাজ করে, দেউলিয়াপনা। এটা একটা মেটাফরিক বিষয়। যেমন তার টাকা খরচ করতে চায় না, তাহলে মানে সে সামনে ভবিষ্যতের দিনগুলোয় করবে কি? টাকার স্তরটা বাড়াতে চায়, সে সামনের দিকে এগুতে চায়। ঠিক বাস্তব জীবনেও ব্রাইনিয়া উপরে উঠতে চায়, নিচে নামতে চায় না। তাহলে এখানে ব্রাইনিয়ায় নামতে কষ্ট শুধু এই 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 আর্থ্রাইটিকের কষ্ট না, শুধুমাত্র ওই বাতজনিত কষ্ট না, ব্রাইনিয়ার মাথা ঘোরা, মাথা ব্যথা, আর্থ্রাইটিসের ব্যথা, বুকের ব্যথা সহ ইভেন মানসিক লক্ষণগুলোও তার বৃদ্ধি পায় যখন সিঁড়ি দিয়ে নামে। বেডিয়াগা সেটা না। বেডিয়াগার নামার সময় শুধু হাঁটুতে মানে আর্থ্রাইটিকের বা বাতের বা আঘাতজনিত ব্যথা বৃদ্ধি পাবে, ওঠার সময় কোনো ব্যথা থাকবে না। অন্যান্য ওষুধগুলোর থেকে ভিন্নতা এইটা। বেডিয়াগা স্বচ্ছন্দে উপরে উঠতে পারবেন, এ সময় কোনো সমস্যা হয় না, কেবল নামার সময় সমস্যা। এটা মাথায় রাখতে হবে আমাদের। বেডিয়াগার সঙ্গে ব্রাইনার আর একটা মিলের জায়গা আছে। ব্রাইনার প্রসঙ্গ এসছে তো, আর একটা মিলের জায়গা আছে। বেডিয়াগা ব্রাইনার উভয় ওষুধেরই রোগীর প্রচন্ড পানি পিপাসা থাকে, প্রচন্ড। আমরা জানি উভয় ক্ষেত্রেই রোগীর জিভ, ঠোঁট, গলা এসব শুকিয়ে যায়। নট অনলি বেডিয়াগা, স্পঞ্জিয়ারও ওইরকম একটা ড্রাইনেস আছে। স্পঞ্জিয়া তারিখ ছেড়ে আলাপ করছে, মানে যখন বলছিলেন তখন আমাদের মনে থাকার কথা। স্পঞ্জিয়াও ড্রাইনেস আছে। এই ড্রাইনেসটা কিরকম? ড্রাইনেসটা হলো তার ভেতরে সবকিছু শুকিয়ে যায়। তার মানে পানি শূন্য হয়ে যায় বিষয়টা এরকম না। একটা স্পঞ্জে যখন আপনি পানি দিবেন ওটা ভেতরে চলে যাবে, সে ভিতরে সংরক্ষণ করবে, বাইরের দিকটা শুকনো। ঠিক স্পঞ্জিয়া এবং বেডিয়াগার যখন আপনি পানি দিবেন তখন তার বেডিয়াগার তৃষ্ণাটা মিটে যাবে,
তার ঠোঁট জিভ সবকিছু সরস হবে, কিন্তু পরে আবার তার পিপাসা লাগবে, কারণ তার ভেতরে সবসময় পানি দরকার। এটা ডক্ট্রিন অফ সিগনেচার আমরা ধরতে পারি, কেন তো পানি শোষণ করে আর খাবার খেয়ে পানি ছেড়ে দেয়, বেশি বেশি পানি খেতে চায়। যত একটা জীবন্ত বেডিয়া গাছ যত বেশি পানি খাবে তত সে পুষ্টি পাবে, খাবার পাবে। কেন ওই প্লাঙ্কটন বা এই কি ওই অণুজীব গুলা, পানির মধ্যে থাকা লুকানো ছোট পোকামাকড় বা অণুজীব গুলো, ওইটা হলো তার খাদ্য। ঠিক এমনি ভাবে বেডিয়াগার রুগীও কি খুব বেশি বেশি পানি পান করতে চায়, তার ঠোঁট গলা শুকিয়ে যায়। তবে বেডিয়াগার ব্রাইন্ডের তফাৎটা কি? বেডিয়াগার রুগী পানি পান করলে তার পিপাসা নিবারণ হয়, আপাতত তার ঠোঁট গলা জিভ সরস হয়, তিনি প্রচুর পরিমাণে পানি পান করেন এবং এতে স্বস্তি পান। আর ব্রাউনের ক্ষেত্রে কি, ব্রাউনের রুগী সেরকম মনে করেন না, তার শুষ্কতা আছে কিন্তু বারবার পানি পান করতে তার ইচ্ছা করে না, কারণ তার কোনো কাজই করতে ইচ্ছে করে না। অলসতা, অলসতা না, কোনো কাজ করতে, কোনো মুভমেন্ট, এই যে সে পানি পান করবে, পানি আনতে যাবে বা পানি কষ্ট করে খাবে, তাতেও তার সমস্যা বেড়ে যেতে পারে। তিনি অনেক সময় পর পর একসাথে অনেকগুলো পানি খেয়ে রাখেন। তাছাড়া ব্রাউনের রোগীর শুষ্কতার বিষয়টি বিশেষভাবে মূল্যায়নের দাবি রাখে, যেটা আমরা আগে বলেছি, এটা মেটাফরিক বিষয় আছে। হ্যাঁ, এই ওষুধের রোগীর শুষ্কতা হলো তার বাহ্যিক অভ্যন্তরীণ উভয় দিকের। যেমন তার বাইরের দিক থেকে জিভ ঠোঁট গলা সব শুকিয়ে শুকিয়ে যায়, শুকনো হয়ে যায়। একইভাবে অভ্যন্তরীণ সকল মিউকাস মেমব্রেন, ইভেন তার সিরাস মেমব্রেন গুলোও মধ্যে শুষ্কতা দেখা দেয়। বেডিয়াকে এমন একটা প্রকট শুষ্কতা নেই। আরেকটা বিষয়, ব্রাইনার যে ড্রাইনেসটা, এটা তার মেন্টাল ইমোশনাল সব লেভেলে ছড়াই পড়ে। বেডিয়াকার সমস্যাগুলো ঠান্ডায় বৃদ্ধি পায়, এটা একটা বিশেষ বিষয়, এটা আমার মাথায় রাখতে হবে। বিশেষ করে ঠান্ডা বাতাসে ঠান্ডায় বৃদ্ধি পাওয়ার বিষয়টি রাস্টক্সিডেন্ড্রন, ব্রাইভিনিয়া ইত্যাদি ওষুধের সঙ্গে সাদৃশ্য থাকায় আমাদের একটু তুলনা করে নিতে হবে। আবার এটিতে ঝোড়ো আবহাওয়ায় বৃদ্ধি পাওয়ার ঝোড়ো হাওয়ায়, হ্যাঁ, ঝড় বাতাসের সময় বৃদ্ধি পাওয়ারও টেন্ডেন্সি আছে। সেই ক্ষেত্রে রডোডেন্ড্রনের মতো টেন্ডেন্সি তার। তবে ব্যবধান হলো রডোডেন্ড্রন বিশ্রামের সময় কষ্ট বৃদ্ধি পায়, উপশম হয় সঞ্চালনে, রাস্টাক্সের মতো। আবার রাস্টাক্স রডোডেন্ড্রন ব্যবধান আছে, এটা আমরা অত বিস্তৃত গেলাম না, এটা আমরা জানি যে উপশম হয় সঞ্চালনে। আর বেডিয়াগায় স্থির থাকলে উপশম হয়, সঞ্চালনে কষ্ট বেড়ে যায়। তাছাড়া রডোডেন্ড্রনের সন্ধি ব্যথা, মানে এটা হলো মানে গাঁটের ব্যথা, এক গাঁট থেকে আরেক গাঁট, আরেক গাঁট থেকে আরেক গাঁট, ভ্রাম্যমান, সে ঘুরে বেড়ায়। ওই ল্যাকানি নাম যেমন মানে এক সাইড থেকে আরেক সাইডে যায়, এরকম ওরকম সাইড পরিবর্তন না, যে একটা গাঁট থেকে আরেকটা গাঁট, আরেকটা গাঁট থেকে আরেকটা গাঁটে যায়। হ্যাঁ, এক সন্ধি থেকে অন্য সন্ধিতে ঘুরে বেড়ানোর প্রবণতা আছে রডোডেন্ড্রনে, ল্যাকানি নামের মতো, যা বেডিয়াগায় অনুপস্থিত। বেডিয়াগার বেশিরভাগ লক্ষণই রাস্টক্সিডেন্ড্রনের মতো। তবে চলাফেরা ও সঞ্চালনে ব্যথা বেড়ে যাওয়ার লক্ষণটি একমাত্র লক্ষণ যা রাস্টক্সিডেন্ড্রন থেকে ওষুধটিকে ভিন্নতা দেয়, একমাত্র লক্ষণ যা রাস্টক্স থেকে ওই ওষুধটার ভিন্নতা দেয়, যে তার মুভমেন্টে ব্যথা বেড়ে যায়, রাস্টক্সে হলো গিয়ে মুভমেন্টে উপশম পায়। রাস্টক্সিডেন্ড্রনের চলাফেরা বা সঞ্চালনে ব্যথার উপশম হয়, আর ওইটা হয় না। এ দুটো ওষুধই আর্থ্রাইটিক অবস্থার লক্ষণগুলোর মধ্যে একটি মাত্র ব্যবধান ছাড়া বাকি সমস্ত লক্ষণ সমূহের মধ্যে যথেষ্ট পরিমাণ মিল আছে। আর্থ্রাইটিস বা আঘাতজনিত কারণ, এখন আমরা অন্য দেখে যাই আঘাতের ব্যাপারে। আর্থ্রাইটিস বা আঘাতজনিত কারণে কোনো ব্যথার ক্রনিক অবস্থায় যখন রোগী স্পর্শে ত্বকের গভীর স্তরেও ব্যথা, ভীষণ ব্যথা অনুভব করেন, আর্থ্রাইটিসের বা কোনো আঘাতজনিত কারণে ব্যথা হয়েছে রোগীর, সেই ব্যথা স্পর্শের ত্বকের গভীর স্তরে যদি ব্যথা অনুভব করেন, পোশাকের বা কাপড়ের স্পর্শে তা বৃদ্ধি পায়। শরীরে এতটাই ব্যথার অনুভূতি থাকে যে তিনি মনে করেন তাকে পেটানো হয়েছে। আর্নিকার লক্ষণ এগুলো, তাকে পেটানো হয়েছে। রুগী এসে বলবে, স্যার মনে হয় আমার পিঠে থেতলাইয়ে দিছে। তো তখন আমরা আর্নিকার কথা মাথায় চাঙ্গা দিয়ে ওঠে। আপনি বেডিয়াকে বাদ দিতে পারবেন না। আর্নিকার পাশাপাশি বেডিয়াকার তুলনা করতে হবে, না হলে হেরে যাবেন, আমরা ঠকে যাব।
স্পর্শে ভীষণ সংবেদনশীলতা প্রকাশ পায় বা প্রকাশ করেন, স্পর্শ সহ্য করতে পারেন না। আনিকা মন্টানার রোগীর মতো ত্বকের গভীরে রক্ত জমে যায়, যা আমরা আনিকা মন্টানার রোগীতে পাই। সাধারণত আঘাত পাওয়ার পর যেমনটা হয়ে থাকে আনিকা পেশেন্টে। আক্রান্ত স্থানটির ত্বক নীল হয়ে যাওয়া, ত্বকের গভীরে তীব্র ব্যথা, মাংসপেশি এবং সন্ধিসমূহ তীব্র ব্যথাযুক্ত হওয়া এবং তীব্র ব্যথা অনুভূত হওয়া। এটা হলো এই তীব্র তীব্র কথাগুলো কিন্তু আনিকার সঙ্গেও যাচ্ছে। ঠিক আছে, এটা কিন্তু ব্যাডিয়াগার লক্ষণ। আমরা অবস্থাভেদে এইসব ক্ষেত্রে আনিকা মন্টানা, রাস্টক্সিডেন্ড্রন, বেলিসপেরিনিস ব্যবস্থা দিয়ে থাকি। যদি কখনো এই ওষুধের কোনোটি আশানুরূপ প্রতিক্রিয়া স্থাপন করতে ব্যর্থ হয়, মানে দিয়ে ফেলাইলাম, যদি ব্যর্থ হয় তাহলে তাৎক্ষণিকভাবে মনে করতে পারেন ওই রোগীর জন্য একমাত্র বেডিয়াগা এই সদৃশ। আগেও সদৃশ ছিল, এখনো সদৃশ। আমরা যেটা দিছি এটা ভুল। আর্নিকা মন্টেনা বা রাস্টক্সিডেন্ড্রন বা বেলিসপেরিনিস নয়, ওই রোগীর ওষুধ ছিল ব্যাডিয়াগা। অবশ্যই এই অবস্থায় অর্জুনা ও ওষুধ হতে পারে, ইন্ডিয়ান ড্রাগ অর্জুনা। তবে অর্জুনার ক্ষেত্রে ব্যথার তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে রোগীর হৃদযন্ত্রের ক্রিয়ার কোনো না কোনো সম্পর্ক থাকে। ব্যথা বাড়তে থাকলে তার হৃৎপিণ্ডের ক্রিয়ার কোনো না কোনো সম্পর্ক থাকতে হবে। দেন তাহলে এটা অর্জুনা ছাড়া এই রোগীটা ভালো হবে না। যেমন হৃদস্পন্দন ব্যথা বাড়ছে, হৃদস্পন্দন বেড়ে যায়, বেড়ে যাওয়া, হৃদকম্প হওয়া ইত্যাদি লক্ষণ। বা ব্যথা যেখানেই হোক, খোসাটা যেন তার হৃৎপিণ্ডে গিয়ে লাগে, হার্টে গিয়ে লাগে, রোগী এরকম একটা ফিলিং প্রকাশ করবে। বেলিসপেরিনিসের অবস্থাটাও আলাদা। আলাদা মানে বেলিসপেরিনিস ওষুধটির রক্তবাহী নালীর উপর ক্রিয়া প্রকাশ করে, ফলে রোগীর তীব্র টাটানি ব্যথা অনুভব করেন। পায়ে কোনো সমস্যা, যখন পায়ে বেলিসপেরিনিস সদৃশ কোনো সমস্যা দেখা দেয়, তখন তাকে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে হয় তীব্র ব্যথার কারণে। আঘাতের কারণে শিরার ভেতরে রক্ত সঞ্চয় ঘটে। আর যদি রক্ত সঞ্চয়টা শিরার বাইরে, পেশির ভিতরে, মাংসপেশির ভিতরে, হ্যাঁ, আহ, যদি রক্ত সঞ্চয় হয়, তাহলে সেখানে আনিকা মন্টানা কার্যকর। শিরার ভিতরে হইলে তখন বেলিসপেরিনিস। ক্রনিক ক্ষেত্রে সন্ধিস্থলে টাটানি ব্যথা ও পেশিতে টাটানি একটা ভাব অনুভব করতে পারেন বেলিসপেরিনিস। তবে কি ওটাও আঘাতজনিত কারণে। তারপরে এটা হলো গিয়া যে আপনি যখন রক্ত সঞ্চয়টা রক্তবহন নালীর ভেতরে হবে, তখন বেলিসপেরিনিস, আর বাইরে হলে সেটা হলে গিয়া আনিকা মন্টানা। কোনো কোনো সময় আর্নিকা মন্টানা ও রাস্টক্সিডেন্ড্রনের অসমাপ্ত কাজ, মানে আর্নিকা আর কাজ করছে না, একটা পর্যায়ে গিয়ে থেমে গেছে, ঠিক আছে, বা রাস্টক্স আর কাজ করছে না, রাস্টক্সের মিশন শেষ, কিন্তু রোগীর কিছু কষ্ট রয়ে গেছে। এই অসমাপ্ত কাজটা সমাপ্ত করে দিতে পারে সুন্দরভাবে বেডিয়াগা। বিশেষ করে আঘাতে বা কোনো ধরনের চোট লাগা জনিত সমস্যার চিকিৎসায় যদি ফাইনালি আর কাজ করে না সংশ্লিষ্ট ওষুধটি, রাস্টক্স বা আর্নিকা, দেন বেডিয়াগা। তাহলে রাস্টক্স এবং আর্নিকার ক্রনিক অবস্থায় বেডিয়াগা ওষুধ হতে পারে। আঘাতজনিত কারণে, রিউমাটিজম জনিত কারণে, আর্থ্রাইটিক কারণে, হরমোনাল কোনো কারণে, যে কোনো ধরনের হরমোন, সেটা অন্তঃক্ষরা, মানে মানে কি হরমোন যদি সিক্রেশনটা বেশি হয়, আধিক্য থাকে, হাইপার টেন্ডেন্সি থাকে, তাহলে সেক্ষেত্রে বেডিয়াগা কাজ করতে পারে। আর এটা হলো অটোইমিউন ডিজিজ। অটোইমিউন ডিজিজের কারণে যখন আমাদের হরমোনাল গ্ল্যান্ডগুলা অহেতুক স্টিমুলেটিং হয় এবং অহেতুক হরমোন সিক্রেশন করতে থাকে, হ্যাঁ, কোনো মানে মানে কোনো কারণ ছাড়াই, বা যে কারণগুলো খুঁজে পাওয়া যায় না, সেক্ষেত্রে বেডিয়াগা রোগীকে সুশৃঙ্খল অবস্থায় নিয়ে আসতে পারে। সাধারণ সর্দি কাশি বা ইনফ্লুয়েঞ্জা সংক্রান্ত বা ইনফ্লুয়েঞ্জা আক্রান্ত রোগীর মাংসপেশি ও ত্বকে তীব্র ব্যথা ব্যথা অনুভব করা বেডিয়াগার অন্যতম একটা লক্ষণ। আমি এই ইদানিং বেশ কিছু ডেঙ্গু রোগীর চিকিৎসা করছি বেডিয়াগা দিয়া। অদ্ভুত ব্যাপার। এটা কেউ করছেন বলে আমার কাছে মনে হয় না যে ডেঙ্গুর চিকিৎসায় বেডিয়াগা লাগছে। যদি কেউ করে থাকেন মেসেজ দিয়ে আমাকে জানাবেন। কিরকম? ইউপেটিয়াম
পারফোলেটামের লক্ষণগুলো আমরা যেভাবে পাই, আর্নিকা মন্টানা ও রাস্টক্সিডেন্ডনেও এই ধরনের লক্ষণ আছে, কিন্তু ইপিটিয়াম পারফোলেটামে কি মারাত্মক অবস্থা। সেই মারাত্মক অবস্থার কাছাকাছি ইপিটিয়াম পারফোলেটামের ব্যথা মাংসপেশি ত্বকে থাকলেও রোগী মনে করেন তার শরীরের হাড়গুলো সব ভেঙে চুরে চুরমার হয়ে গেছে। তার পেশিতে ব্যথা, ত্বকে ব্যথা, কিন্তু রোগীর ফিলিংসটা আজ হাড়গোড় ভাঙিয়ে গেছে। রোগীরা সেরকম বলে। ঠিক একই ধরনের ব্যথার কথা এসে বলে যখন রোগীর এই ফিলিংসটা না হয় যে হাড়গোড় ভেঙে গেছে, তখন কিন্তু ইপিটিয়াম পারফোরেটম হবে না। রোগীর অনুভূতিটা অস্থি মজ্জার মধ্যে অনুভূত হতে হবে। তাহলে কি ডেঙ্গুর একটা পর্যায়ে গিয়ে ইপিটিয়াম পারফোরেটম লাগতে পারে, কিন্তু প্রাথমিকভাবে যখন এসে বলবে যে আমি গায়ে হাত দিতে পারি না, আমার পেশি ব্যথা, আমার ত্বক ব্যথা হয়ে গেছে, স্পর্শ সহ্য করতে পারি না, বিশ্বাস করেন স্যার আমি কাপড়টা পর্যন্ত রাখতে পারি না, এত ব্যথা আমার, ঠিক আছে, কিন্তু তার ওই অনুভূতিটা নাই। হাড়ের মধ্যে হাড় ভেঙে গেছে, হাড়ের মজ্জার ভিতরে ব্যথা, এই অনুভূতিটা নাই, তখন ইপিটিয়াম পারফোলেটাম আপনার কোনো কাজ দেবে না। ওষুধ হলো ব্যাডিয়াগা। ইভেন ডেঙ্গি রোগীতে আমি বেডিয়াগায় খুব ভালো বেনিফিট পেয়েছি এই চলতি ডেঙ্গি সিজনে। এই যে কয়েকটা রোগী দেখলাম, বললাম না, সেই রোগীগুলো ডেঙ্গি রোগী ছিল এর মধ্যে। আর্নিকা মন্টনার ইনফ্লুয়েঞ্জার রোগী পারিপার্শ্বিক সবকিছু থেকে নিজেকে রক্ষা করতে সজাগ থাকেন। দেখেন আর্নিকা মন্টনা এটা একটা উদ্ভিদ জাত। আর্নিকা, ব্রাইনিয়া, এটা সেটা, এটা সার্ভাইভ করার জন্য চেষ্টা করে। ওইটা আবার তারেক স্যার খুব ভালো বলেন। তারেক স্যার হয়তো একসময় বলবেন সার্ভাইভ করার জন্য চেষ্টা করে। তা কি পারিপার্শ্বিক যত প্রতিকূলতা আছে তার থেকে নিজেকে সেভ করার জন্য সজাগ থাকেন আর্নিকা। তিনি চান না কেউ তার শরীরে স্পর্শ করুক। রাস্টক্সিডেন্ড্রনের রোগী ভীষণ অস্থির থাকেন। তিনি এক জায়গায় স্থির হয়ে বসে থাকতে পারেন না। তাকে হাঁটতে হয়, হাত পা নাড়াতে হয়, সঞ্চালনে তিনি আরাম বোধ করেন। বেডিয়াগের রোগীর ইনফ্লুয়েঞ্জা বা সাধারণ সর্দি কাশিতে তার নাক থেকে, এইখানে একটা লক্ষণীয় বিষয় মনে রাখবেন, বিশেষ করে নাকের বাম পাশের ছিদ্র দিয়ে জ্বালাকর স্রাব নিঃসৃত হয়। সর্দিটা আসে কোনটায়? লেফট লেফট হোল থেকে, নাকের বাম পাশের ছিদ্র দিয়ে জ্বালাকর। এইটা হলো তার বিশেষত্ব। কাশির সময় ফুসফুস থেকে আঠালো শক্ত কফ, কাশি দিলে বাতাসের সঙ্গে কফটা উড়ে যায়, শক্ত কিন্তু বাতাসের সঙ্গে উড়ে বের হয় বেডিয়াগা। এটা ১ নম্বরে বেডিয়াগা, ১ নম্বরে বেডিয়াগা এই লক্ষণে। যদি আমরা এইটা পাই, আমরা স্টানাম মেটালিকামের মধ্যে এই লক্ষণটা পাই যে কফ বাতাসের সঙ্গে উড়ে বের হয়, খুব স্পিডি ভেতর থেকে কফটা বাতাসের সঙ্গে উড়ে বের হয়। বাতাসের সঙ্গে আঠালো শক্ত কফ উড়ে বের হওয়ার লক্ষণটা স্টানাম মেটালিকামে আছে। তবে বেডিয়াগার সঙ্গে ব্যবধান হলো স্টানাম মেটালিকামের কফটা থাকে গোল্ডেন কালার বা হলুদ টাইপের, সোনালী রঙের। আর বেডিয়াগার কফ সাদা বা ধূসর বর্ণের। স্টানাম মেটালিকামের ক্ষেত্রে ত্বক ও মাংসপেশির ব্যথা থাকে না। বুকে ব্যথা থাকে, ত্বক ও মাংসপেশির ব্যথা থাকে না। তবে প্রতিবার কাশির পর রোগী সীমাহীন ক্লান্তি অনুভব করেন। সীমাহীন ক্লান্তি স্টানাম মেটালিকামে। পক্ষান্তরে বেডিয়াগার কাশি বা সর্দির সঙ্গে আমরা বলেছিলাম বোধহয় আগে কোনো একটা ক্লাসে বলেছিলাম যে ক্লান্তির দিক থেকে হিসাব করলে শীর্ষে অবস্থান করে স্টানাম মেটালিকাম, ক্লান্তি এবং অবসন্নতা। সেকেন্ড পজিশনে আছে মিউরিক অ্যাসিড বা হাইড্রোক্লোরিক অ্যাসিড। যাই হোক, বেডিয়াগার কাশি বা সর্দির সঙ্গে উড়ন্ত আঠালো শক্ত কফ বেরিয়ে আসার পাশাপাশি রোগীর ত্বক ও মাংসপেশিতে তীব্র ব্যথা থাকে। তবু রোগীটাকে দেখলে মনে হয় কি তিনি বেশ প্রাণবন্ত, লাইভলি, খুব প্রাণবন্ত। তিনি খুব প্রাণবন্ত আছেন, তার যথেষ্ট মানসিক জোর থাকে। বেডিয়াগা ওই ধরনের ব্যক্তিদের জন্য প্রযোজ্য। এই দেখেন এই একটা বিষয় মাথায় রাখবেন, ওই ধরনের ব্যক্তিদের জন্য প্রযোজ্য যিনি বেশ প্রাণবন্ত, আবেগপ্রবণ এবং উচ্ছ্বসিত। তিনি এতটা বেশি উচ্ছ্বসিত বা উত্তেজিত থাকেন যা তাকে অভ্যন্তরীণ ভাবে কম্পমান করে তোলে। খুব হাইপার অ্যাক্টিভ, আবেগপ্রবণ, উচ্ছ্বসিত, প্রাণোজ্জ্বল, প্রাণোচ্ছল, প্রাণবন্ত, সবগুলো বিশেষত আপনি বেডিয়াকে দিয়ে দেন। যদি এই বিশেষণগুলা আমরা ধরতে পারি তাহলে আমরা অবশ্যই
ব্রাইডিয়ার সেই বিভুর অবস্থা থেকে বেডিয়াগাকে সেপারেট করে নিতে পারবো। তো সে মানে ইউপেট্রিয়াম পার্ফোলেটাম থেকে মানে ভিন্ন করে দেখতে পারবো, আর্নিকা মন্টানার থেকে ভিন্ন করে দেখতে পারবো। তাহলে কি খুব জীবনের উচ্ছ্বাস বা মানে প্রাণবন্ত উচ্ছ্বসিত অবস্থায় থাকে। কিন্তু এতটা বেশি হাইপার অ্যাক্টিভ হয়ে যান যে অভ্যন্তরীণ ভাবে কম্পমান করে তোলে তাকে, তার বুক ধরফর করে বা বুক ধরফর করার একটা প্রবণতা থাকে, তার স্নায়ুতন্ত্র এবং রক্ত সঞ্চালনের প্রক্রিয়া উত্তেজিত অবস্থায় থাকে, তার এই ভেইনগুলো সব উপরে জেগে যায়। তিনি সক্রিয় স্মৃতিশক্তি, পরিষ্কার মনের অধিকারী হন, একদম স্মৃতিশক্তি কড়কড়া, তাজা এবং পরিষ্কার মন মানসিকতা দিক থেকে সে পরিষ্কার, সবকিছু মনে রাখতে পারেন এবং স্ট্রেট কাট কথা বলতে পারেন। এই মানসিক পরিশ্রমের কাজ করতে বেশ পছন্দ করেন, শারীরিক পরিশ্রম করতে পারেন না, কষ্টে সঞ্চালন চান না। তার শরীরটা যত ইনএক্টিভ হতে থাকে মেন্টালি, ঠিক ততটাই বা তার চেয়েও বেশি হাইপার অ্যাক্টিভ হতে থাকে, ইমোশনালি আর মেন্টালি হাইপার অ্যাক্টিভ হতে থাকে। মানসিক কর্মকাণ্ড তার মধ্যে এক ধরনের অস্থিরতা নিয়ে আসে, যেগুলো রাত্রিকালে বৃদ্ধি পায়। এই দিক থেকে বেডিয়াগার সঙ্গে আবার কফিয়া কুরুডার বেশ একটা মিল আছে। কফিয়া কুরুডার মতো বেডিয়াগা অতিরিক্ত আনন্দ সহ্য করতে পারে না, এতে তার কষ্টকর লক্ষণগুলো বেড়ে যায়, যেমন বুক ধড়ফড় করা, হৃদকম্প ইত্যাদি। এই লক্ষণগুলো বেড়ে যায়। এই ধরনের লক্ষণ থেকে রোগীর থাইরয়েড গ্রন্থির অতিরিক্ত উদ্দীপ্ত অবস্থা বা স্টিমুলেট হতে পারে, যেটা আগে আমরা বলছি। এই যে বেশি হাইপার অ্যাক্টিভ ইমোশনাল এন্ড মেন্টাল, এটা তার বিভিন্ন ধরনের হরমোনাল গ্ল্যান্ডগুলোর উপর প্রভাব বিস্তার করে। এবং সে যে ওই যে কি হাইপার থাইরয়েডিজম যে আক্রান্ত হয়, এটা হয় এই সমস্ত তার মানসিক এবং আবেগীয় এই উচ্ছ্বাসের কারণে, এত হাইপার অ্যাক্টিভিটির কারণে। এবং এটা অটোনোমাসলি স্বয়ংক্রিয়ভাবে বা একদম নিজে থেকেই স্টিমুলেট হতে থাকে সমস্ত হরমোনাল গ্ল্যান্ডগুলো, এবং যেটার কষ্টকর একটা পরিস্থিতি তাকে মোকাবেলা করতে হয়। একই সঙ্গে আবেগ আপ্লুত হওয়া ও হৃদকম্প, বুক ধড়ফড়ানি হতে পারে তার। সাধারণত এইসব ক্ষেত্রে যে আমরা আগেই বলেছি হাইপার থাইরয়েডিজম আসে। প্রাথমিকভাবে এমন অবস্থার রোগীকে হাইপার থাইরয়েডিজমের রোগী হিসেবে অভিহিত করা হলেও এক পর্যায়ে গিয়া তাকে বেসিডস ডিজিজ বা গ্রেভস ডিজিজ যে আক্রান্ত বলে ঘোষণা করা হয়, যেটা আমরা আগে বলেছি। বেসিডস ডিজিজ হলো এক ধরনের অটোইমিউন রোগ। এই রোগে আক্রান্ত হলে রোগীর থাইরয়েড গ্রন্থি কোনো কারণ ছাড়াই অতিরিক্ত মাত্রায় উদ্দীপ্ত বা স্টিমুলেটিং হতে থাকে, ফলে দেহে মাত্রাতিরিক্ত থাইরয়েড হরমোন নিঃসৃত হয়। রোগী থাইরয়েড হরমোনের আধিক্যজনিত সমস্যা বা হাইপার থাইরয়েডিজমে আক্রান্ত হয়ে পড়েন। ডেসিডোস ডিজিজ, গ্রেভস ডিজিজ নামেও গ্রেভস ডিজিজ নামেও পরিচিত। এটা গ্রেভস মানে গ্রেভস আর একটা নাম। উপযুক্ত ক্ষেত্রে বেডিয়াগা বেসিডোস ডিজিজ বা গ্রেভস ডিজিজে আক্রান্ত রোগীকেও সারিয়ে তুলতে সক্ষমতা দেখায়। এবার আসে সাইনোসাইটিসের একটা চিকিৎসার কথা আমরা বলি। সাইনোসাইটিসের চিকিৎসায় বেডিয়াগা একটা অব্যর্থ ওষুধ হতে পারে। একদম একটা লক্ষণের উপরে এই ওষুধটা দেওয়া যেতে পারে সাইনোসাইটিসে, অব্যর্থ। যদি সাইনোসাইটিসটি বাম দিকের হয় এবং একই সঙ্গে নাকের বাম দিকের ছিদ্র থেকে প্রচুর পরিমাণে সর্দিস্রাব নিঃসৃত হয় এবং বাম মালার বোন বা জাইগোমেটিক বোন যেটা আমরা বলি, এই যে চোখের নিচে যে একটা হাড় থাকে না, জাইগোমেটিক বোন বা মালার বোন, চোখের নিচের দিকে যে হাড়টা উঁচু, ঠিক আছে, এই জায়গাটা স্পর্শ অসহিষ্ণু ব্যথা থাকে। তাহলে কি সাইনোসাইটিসটা হতে হবে বাম দিকের, বাম নাক থেকে প্রচুর মানে সর্দি বেরোতে হবে, সঙ্গে এই লেফট মালার বোন বা জাইগোমেটিক বোন, এটায় স্পর্শ কাতরতা বা স্পর্শ অসহিষ্ণু ব্যথা থাকবে। তাহলে একমাত্র ওষুধ হলো বেডিয়াগা। অনেক ক্ষেত্রে বেডিয়াগা মার্কুরিয়াস সলিবিউলের পরিপূরক ওষুধ হিসেবে প্রযোজ্য হয়। শিশুদের মুটিয়ে যাওয়ার পেছনে যদি থাইরয়েড হরমোনের বিশৃঙ্খলা থাকে, তবে বেডিয়াগা তা থেকে মুক্ত করতে সক্ষমতা রাখে। এটা প্রমাণিত যে ছোট বাচ্চারা মোটা হয়ে যেতে আছে এবং এটা থাইরয়েডের বিশৃঙ্খলা যদি
থাকে তাহলে বেডিয়াগা ওষুধ। আবার বলি, বেডিয়াগা এমন একটা ওষুধ যাতে ঠান্ডা, বিশেষভাবে ঠান্ডা বাতাসের সংবেদনশীলতা আছে। ঠান্ডা বাতাসে তার সকল উপসর্গগুলো বেড়ে যায়, ঝোড়ো আবহাওয়ায় তার সকল কষ্ট বাড়ে, গরম কক্ষে উপশম হয়। বেডিয়াগা অ্যান্টিসিফিলিটিক গুণ সম্পন্ন একটা ওষুধ হিসেবে পরিচিত। এটি পুরুষ রোগীদের বাম কুস্কির সিফিলিটিক বিউবো, মানে বাগি যেটাকে বলি আমরা, বাম কুস্কিতে, এই ক্ষেত্রে একটা অসাধারণ ওষুধ। এবং প্রাথমিকভাবে যারা প্র্যাকটিস করেন বাঘের চিকিৎসায় তারা মুখস্থই রাখেন যে বেডিয়াগা বাঘের একটা ওষুধ। বাঘি আর বেডিয়াগা দুটা নামে তো মিল আছে কাছাকাছি, এরকম বলছে অনেকে। আচ্ছা, যাই হোক, বাঘিটা যদি বা বিউবোটা যদি বাম কুস্কিতে হয় পুরুষের, তাহলে সেখানে বেডিয়াগা ওষুধ হতে পারে। শিশুর প্রাপ্ত সিফিলিস ডোজদার বিভিন্ন সিফিলিটিক সংখ্যা। প্রাপ্ত মানে বাবা মা সিফিলিটিক আক্রান্ত, সিফিলিস আক্রান্ত, সেক্ষেত্রে শিশুর যে কোনো ধরনের সিফিলিটিক সংখ্যা যেটা বাবা মার থেকে পাইছে, জন্মের পর আমরা যেগুলো অনেক সময় চোখে সিফিলিটিক সংখ্যা থাকে, আমি এর মধ্যে পাইছি বুকের উপর একটা হেমানজিওমা, ওইটার পাশে একটা সিফিলিটিক সংখ্যা, এটা বেডিয়াগা দিছি এবং হেমানজিওমার ট্রিটমেন্ট চলতেছে, হেমানজিওমাটা ভালো হচ্ছে। যাই হোক, সেটা ওই সমস্ত ক্ষত সারিয়ে তুলতে বেডিয়াগা অদ্বিতীয় এবং এটা চমৎকার কাজ করে। হার্পিস জোস্টারের কথা আমরা প্রায় আলোচনা করি। হার্পিস জোস্টার, হার্পিস সিমপ্লেক্স যখন কপালে দেখা দেয়, হার্পিস জোস্টার সাধারণত ঠোঁটের কোণে হয়, আর হার্পিস সিমপ্লেক্সটা পিঠে, বুকে, কাঁধে, ঘাড়ে, এই সমস্ত জায়গায় হয়। কিন্তু হার্পিস সিমপ্লেক্স বা হার্পিস জোস্টার যদি কপালে দেখা দেয় এবং রোগী মুখমণ্ডল লালাভাব হয়ে যায়, তখন বেডিয়াগা একমাত্র ওষুধ। অন্য কোনো ওষুধে হার্পিস জোস্টার বা হার্পিস সিমপ্লেক্সটা তখন আর যাবে না, এটা প্রমাণিত। কোন ধরনের অটোইমিউন ডিসঅর্ডার সহ ম্যাক্সিলারি জয়েন্ট, এই ম্যাক্সিলারি জয়েন্ট আমাদের যে চোয়ালের যে নিচে এই জয়েন্টের যে স্থানচ্যুতি ঘটে, এই সাথে কি রোগীর কোনো ধরনের অটোইমিউন ডিজিজ আছে, ঠিক আছে, তাহলে প্রথমেই বেডিয়াগাকে স্মরণ করা উচিত। মুখের বাম দিকের কোনো গ্ল্যান্ডের স্ফীত অবস্থা যদি এমন হয়, কোনো গ্ল্যান্ড খুব বেশি সাইজে ফুলে গেছে, ধরুন একটা মুরগির ডিমের মতো অবস্থা, আকার ধারণ করেছে, তবে ওই অবস্থায় ওপেনার রিমেডি হিসেবে আপনি বেডিয়াগাকে আগে চিন্তা করবেন, একটু খুঁজে দেখেন যে বেডিয়াগার মতো কি পাবো। আমরা পাবো ওই রুগীটা প্রাণোচ্ছল পাবো, খুব হাইপার অ্যাক্টিভ পাবো, খুব মানে কি উচ্ছ্বসিত মানসিকতার পাবো, আবেগ এবং মানসিকতা সে অবদমিত রাখতে পারে না, সে খুব চঞ্চল প্রকৃতির, ঠিক আছে। এইসব বিষয়গুলো যদি দু একটা চরিত্রগত লক্ষণ, এই মানসিক ইমোশনাল লক্ষণের সাথে তার ক্যারেক্টারিস্টিকের দু একটা লক্ষণ পাইলে বেডিয়াগাকে চিন্তা করতে হবে আগে। আমরা বেডিয়াগাকে বারবার একটা ওপেনারি রেমেডি হিসেবে বিবেচনা করছি, তবে এই ওষুধটি উপযুক্ত ক্ষেত্রে একমাত্র ওষুধ হতে পারে। এটা ক্রনিক রিউমেটিজম সারিয়ে তুলতে সক্ষমতা দেখায়। হঠাৎ করে যদি কারো চোখের প্রদাহ হয়, মানে চক্ষু প্রদাহ হয়, ইনফ্লামেশন হয়, এবং সেটা যদি চোখ থেকে কপালের দিকে সঞ্চালিত হয়, চোখ থেকে সরাসরি কপালের দিকে সঞ্চালিত হচ্ছে, তখন বেডিয়াগা ছাড়া আমাদের হাতে আর কোনো ওষুধই থাকে না। ওষুধ থাকে অনেক, কিন্তু কার্যকর ওষুধটা বেডিয়াগা। ওই ব্যথাগুলা সিফিলিটিক দোষ। ধন্যবাদ সবাইকে।